গণ অভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিহতের হুঁশিয়ারি এনসিপির। কুড়িগ্রামে জুলাই পদযাত্রা, নেতাকর্মীদের সঙ্গে অন্যায় হলে প্রতিরোধের ডাক। আপনাদের সাথে শীঘ্রই দেশের মাটিতে ইনশাল্লাহ দেখা হবে। শিগগিরই দেশে ফেরার ইঙ্গিত তারেক রহমানের। বললেন, সবার স্বার্থে আরও ছাড় দিতে রাজি বিএনপি। পটুয়াখালীতে 23 বছর পর জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। 6 মাসের জন্য নিউমোরিং কন্টেইনার টার্মিনালের দায়িত্ব পাচ্ছে নৌবাহিনী। স্থায়ী অপারেটর নিয়োগের সিদ্ধান্তের ভার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে দিল সরকার। চালের দাম নিয়ে চালবাজি ঠেকাতে এবার মাঠে সেনাবাহিনী। নওগাঁর বাজারে অভিযান, অবৈধভাবে বিপুল পরিমাণ ধান মজুত। ব্যবসায়ীদের জরিমানা করল ভোক্তা অধিকার। এবং দখল দূষণে মৃত প্রায় রাজশাহী অঞ্চলের 40টি নদী। পাড় ভরাট করে শতাধিক স্থাপনা নির্মাণ। অপরিকল্পিত সরকারি প্রকল্পকে দুষছেন বিশেষজ্ঞ। শিগগিরই খননের আশ্বাস। বাংলার সময়ের সঙ্গে আছি আমি শবনম নিবিড়। শুরুতেই রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। বছর ঘুরে ফিরে এসেছে রক্তাক্ত জুলাই। দেশ গড়তে কুড়িগ্রামে জুলাই পদযাত্রা করেন এনসিপির শীর্ষ নেতারা। নতুন বাংলাদেশে নতুন করে চাঁদাবাজ হতে দেয়া হবে না বলে জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আর গণ অভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিহতের হুঁশিয়ারি দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বছর ঘুরে ফিরে এসেছে রক্তাক্ত জুলাই। অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি নিয়েছে এনসিপি। এরই অংশ হিসাবে জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে কুড়িগ্রামের রাজারহাটে পথসভা করেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা। নতুন বাংলাদেশে নতুন করে চাঁদাবাজ হতে দেয়া হবে না বলে জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। কোনো দুর্নীতিবাজদের প্রশ্রয় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। নতুন বাংলাদেশে আর নতুন করে চাঁদাবাজ হতে দেওয়া হবে না। আলেমদের থেকে মাইক কেড়ে নিবে এমন বাংলাদেশে ফিরে যাওয়া যাবে না। কোন দুর্নীতিবাজার প্রশ্রয় দেওয়া যাবে না। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কেউ যদি গণ অভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের প্রতিহত করা হবে। যারা এই মানুষের অধিকারের বিরুদ্ধে দাঁড়াবে, যারা এই সন্ত্রাস, দখলদারি এবং চাঁদাবাজির পক্ষে দাঁড়াবে, তাদের বিরুদ্ধে বারবার গণ অভ্যুত্থান তৈরি হবে। আলাদা পথসভায় নাহিদ ইসলাম বলেন, সীমান্তে আরেকটি হত্যাকাণ্ডও মেনে নেওয়া হবে না। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো টালবাহানা এনসিপি মেনে নেবে না বলেও হুঁশিয়ারি করেন তিনি। তিস্তা মহাপরিকল্পনারে নিয়ে কোনো ধরনের টালবাহানা জাতীয় নাগরিক পার্টি মেনে নেবে না। বাস্তবসম্মতভাবে এবং কুড়িগ্রামকে কোনো ধরনের যাতে অবহেলা না করা হয় সেইভাবে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। লাশ ঝুলেছিল, আমরা সেই ফেরারি হত্যার বিচার আজও পাইনি। আজও সীমান্তে আমার ভাইয়েরা মারা যায়, আমরা সীমান্তে আর একটি হত্যাকাণ্ড মেনে নেব না। সারা দেশে আগামী ৩রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির ইস্তেহার ঘোষণায় ছাত্র জনতাকে অংশ নেওয়ার আহ্বান নাহিদ ইসলামের। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, কুড়িগ্রাম। চট্টগ্রামের পটিয়ার এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর পুলিশের লাঠি চার্জের প্রতিবাদে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে। বন্ধ মহাসড়কে যান চলাচল। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। শফিকুল, দীর্ঘ 6 ঘন্টা হতে চলেছে, এখনো পর্যন্ত সেই সড়ক অবরোধ তুলে নেয়নি, এখনো পর্যন্ত চলছে। তবে কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলনে করে তারা 3টি দাবি জানিয়েছেন। প্রথম হচ্ছে পুলিশের সংস্কারের দাবি জানিয়েছেন এবং চট্টগ্রামের যে এসপি তার প্রত্যাহার দাবি জানিয়েছেন এবং পটিয়া থানার ওসি এবং সেকেন্ড অফিসারের স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানিয়েছেন। তো এই যে এনসিপি এবং বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ দিয়ে কিন্তু সকাল 11টার পর থেকে চট্টগ্রামের এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের এই পটিয়া এলাকা কিন্তু অবরোধ করে রেখেছে, যার কারণে কিন্তু কোনো ধরনের যানবাহন চলতে পারছে না। হাজারো মানুষ, আবার বলা যায় হাজারো যানবাহন যানজট লেগে আছে।
উভয় দিকে প্রায় 10 কিলোমিটার যানজট লেগে আছে। এটি হচ্ছে চট্টগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সড়ক সেটি হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক। এখানে সাধারণ মানুষ যে ভোগান্তিতে পড়ছে সেটি বোঝা যাচ্ছে। এখানে যে শিশুদেরকে কোলে নিয়ে মা বাবারা যাচ্ছেন এবং বৃদ্ধরা রয়েছে, এবং বিশেষ করে যে অ্যাম্বুলেন্স যেগুলো আছে, তবে অ্যাম্বুলেন্সগুলোতে ছেড়ে দেওয়া হচ্ছে এবং যারা পরীক্ষার্থী রয়েছে তাদের গাড়িগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। কিন্তু 6 ঘন্টা পরে কিছুক্ষণ আগে কিন্তু সেনাবাহিনী এসেছে, 2-3 ঘন্টা আগে, তারাও কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণে এসে এবং তাদেরকে বুঝিয়েছে, উঠে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু এখনো পর্যন্ত তাদের সেই 3 দফার দাবিতে এখনো পর্যন্ত অটুট রয়েছে, এবং যে কারণে সাধারণ মানুষের ভোগান্তি। আপনি দেখতে পাচ্ছেন একটা দীর্ঘ লাইন, প্রায় 2 পাশে 10 করে 20 কিলোমিটার দীর্ঘ লাইন। কারণ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক এবং এটা বান্দরবানের সাথে সম্পৃক্ত, এবং চট্টগ্রামে যে 6টি উপজেলা, বাঁশখালী, এই যে বোয়ালখালী, পটিয়া, আনোয়ারা, লোহাগাড়া, সাতকানিয়া উপজেলা মানুষরা কিন্তু এই সড়ক দিয়ে যায়, যে কারণে কিন্তু চরম ভোগান্তি নেমে এসেছে। এবং যদিও সেনাবাহিনীর প্রায় 3-4টি দল, 3-4টি গাড়ি সেগুলো এখানে এই জায়গায় রয়েছে, আন্দোলনকারীরা কিন্তু তাদের সেই আন্দোলন এখনও চালিয়ে যাচ্ছে, এবং সেই আন্দোলনের পরে দুর্ভোগ যে হচ্ছে সেটি বোঝা যায়। তো সব কিছু মিলিয়ে বোঝা যায় এই যে আন্দোলন 6 ঘন্টা ধরে এখানে চলেছে, হয়তো ঘন্টা খানেক পরে হয়তো তারা তাদের সে দাবির প্রেক্ষাপটে তাদের সে আন্দোলন স্থগিত করতে পারে, কিন্তু এখনো পর্যন্ত আন্দোলন স্থগিত না করায় সাধারণ মানুষ কিন্তু ভোগান্তিতে পড়ছেন। তো এই ছিল আমার কাছে পটিয়া থেকে সর্বশেষ তথ্য। চট্টগ্রামের পটিয়া থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুল আলম। দেশ ও জনগণের স্বার্থে বিএনপি অনেক ত্যাগ স্বীকার করেছে, প্রয়োজনে আরও ছাড় দিতে রাজি বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণতন্ত্র প্রতিষ্ঠায় ভিন্ন মত পোষণকারীদের সম্মান জানাতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান তিনি। ইঙ্গিত দিয়েছেন শিগগিরই দেশে ফেরার। বিকেলে পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। পটুয়াখালীতে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন হলো দীর্ঘ 23 বছর পর। স্বাভাবিকভাবেই উচ্ছ্বাস দেখা যায় এতে অংশ নেয়া নেতাকর্মীদের মাঝে। বৃষ্টি উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বুধবার তারা জড়ো হন শহরের শেরেবাংলা সড়কের ব্যামাগারে। দুপুরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সংস্কারের কিছু কিছু বিষয়ে বিএনপি একমত না হলেও জনগণের স্বার্থে ছাড় দেয়া হয়েছে, প্রয়োজনে আরও ছাড় দিতে রাজি আছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় সহনশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সম্মান জানাতে হবে ভিন্ন মত পোষণকারীদের প্রতিও। আমরা আমাদের নীতি, আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য অবশ্যই আমরা জনগণের কাছে পৌঁছাবো। আমাদের সবকিছুর সিদ্ধান্ত নেওয়ার মালিক, রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য সবকিছু সিদ্ধান্ত নেওয়ার মালিক জনগণ। কিন্তু আমরা ছাড় দেওয়ার এই অর্থ নয় যে আমরা অন্য কিছুর ব্যাপারে ছাড় দিচ্ছি। সিদ্ধান্ত নেবে জনগণ। আমরা সকলের কথা শুনবো। কাউকে যদি কিছু ছাড় দিতে হয় আমরা অবশ্যই দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, জনগণ স্বার্থে আমরা দিব, কিন্তু আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য জনগণের কাছে নিয়ে যাব। বক্তব্যের এক পর্যায়ে নিজের দেশে ফেরা নিয়ে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, শিগগিরই দেশে ফিরতে যাচ্ছেন তিনি। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের সাথে শীঘ্রই ইনশাল্লাহ দেশের মাটিতে ইনশাল্লাহ দেখা হবে। তারেক রহমানের বক্তব্য শেষে 8 উপজেলা 14টি ইউনিটের 1511 জন কাউন্সিলর ভোট দেন নতুন নেতৃত্ব গঠনে। জেলা কমিটির নেতৃত্ব দিতে সভাপতি পদে 2 এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 6 জন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানবিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াত শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। আগামী 4 জুলাই রংপুর জেলা স্কুল মাঠে জামায়াত ইসলামীর উত্তরাঞ্চলের বিভাগীয় জনসভা সফল করতে নগরীতে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। জানান, জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমানের উপস্থিতিতে এই জনসভাকে ঘিরে নগর জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। আবু সাইদ হত্যার বিচারের দাবি, তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন, প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির মতো গুরুত্বপূর্ণ ইস্যু সামনে রেখে এই জনসভা অনুষ্ঠিত হবে। আগামী 4 জুলাই রংপুর জেলা স্কুল মাঠে রংপুর মহানগরীয় জেলার আয়োজনে বিশাল জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় মৌলিক সংস্কার, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, যেটা রংপুরের মানুষের তিস্তা অববাহিকার রংপুর এবং নীলফামারী, তারপরে হচ্ছে লালমনিরহাট
কুড়িগ্রাম গাইবান্ধার একাংশের মানুষের প্রাণের দাবি। মূলত সব মিলিয়ে একটি আমরা মানবিক বাংলাদেশ চাই। বাংলার সময় আরও থাকছে। অপসারণ করা হচ্ছে যমুনা সেতুর রেল লাইন। পূর্ব পাড় থেকে কাজ শুরু করেছে রেলপথ বিভাগ। নতুন জায়গায় সড়কের লেন সম্প্রসারণের দাবি। পরীক্ষার পর সিদ্ধান্ত। 6 মাসের জন্য নিউ মোরিং কন্টেইনার টার্মিনালের দায়িত্ব পাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। একই সঙ্গে স্থায়ী অপারেটর নিয়োগের সিদ্ধান্তের ভার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে দিয়েছে সরকার। নৌ পরিবহন উপদেষ্টা বলেছেন, ডিপি ওয়ার্ল্ডের মতো বিদেশি বড় কোম্পানিকে দায়িত্ব দিলেও জনবল নিয়োগ হবে বাংলাদেশ থেকে। আর বন্দরের চেয়ারম্যান জানান, বিদেশি কোম্পানিকে কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিলে সক্ষমতা বাড়বে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি পরিচালনা নিয়ে চলছে নানামুখী বিতর্ক। বন্দর ব্যবস্থাপনায় বিদেশি কোম্পানি যুক্ত করার বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল লং মার্চ কর্মসূচিও পালন করে। দেশি নাকি বিদেশি প্রতিষ্ঠান টার্মিনালটি পরিচালনা করবে, এমন বিতর্কের মধ্যেই শেষ পর্যন্ত নতুন উদ্যোগ নিল সরকার। সকালে সচিবালয়ে এ সংক্রান্ত এক বৈঠক শেষে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে টার্মিনালটি পরিচালনার দায়িত্ব দিলে বন্দরের সক্ষমতা বাড়ার পাশাপাশি নতুন নতুন রুট তৈরি হবে। এতে জাহাজ ও কন্টেইনারের ভাড়াও কমে আসবে। যখন আপনার এই ডিপি ওয়ার্ল্ডের মতো একটা কোম্পানি আসবে, তখন কিন্তু দেখবেন যে মডার্ন শিপ এবং বড় বড় লাইনার সার্ভিস যারা তারা এখানে আসবে। এতে করে কি হবে, পোর্টের এক নম্বর হলে এফিসিয়েন্সি বাড়বে, তারা নতুন নতুন রুট তৈরি করতে পারবে। জাহাজের যেমন ভাড়া কমে যাবে, একইভাবে আপনার কন্টেনারের ভাড়াও কমে যাবে। এদিকে টার্মিনাল পরিচালনায় স্থায়ী অপারেটর নিয়োগে বন্দর কর্তৃপক্ষকে পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে জানিয়ে নৌপরিবহন উপদেষ্টা বলেন, এর আগে আগামী 6 মাসের জন্য এনসিটি পরিচালনায় নৌবাহিনীকে দায়িত্ব দিতে সুপারিশ করেছে সরকার। পোর্টকে অথরাইজ করা হচ্ছে 6 মাস অথবা মোর দেন দ্যাট, যে আর কাউকে দেই না দেই, ইট শুড বি গিভেন টু দ্য নেভি। নেভি বর্তমানে বাংলাদেশে পোর্ট পরিচালনার জন্য মোস্ট এক্সপার্ট পিপল। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, স্থায়ীভাবে টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা অনেক দূরে গিয়েছে। তবে বিদেশি কোম্পানিকে দায়িত্ব দিলেও বিশেষজ্ঞ জনবল নিয়োগ করা হবে বাংলাদেশ থেকেই। চিটাগং পোর্ট যে কোনো সময় যদি প্রয়োজন মনে করে তাহলে অপারেটর নিয়োগ করতে পারবে। এখনও নেগোসিয়েশন চলছে। পরিষ্কার বলেছি যে তোমাদের পার্সোনাল লোক এবং অন্য লোক বল যদি দরকার হয় তাহলে বাংলাদেশ থেকে নিয়ে ট্রেন করবো। দেশের ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত বর্তমান সরকার নেবে না বলেও উল্লেখ করেন নৌ পরিবহন উপদেষ্টা। আমরা কি এখানে দেশ বিক্রি করে দেওয়ার জন্য আসছি না। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সমুদ্রগামী জাহাজ মালিকদের শীর্ষ 35 দেশের তালিকায় প্রথমবারের মতো জায়গা পেল বাংলাদেশ। সম্প্রতি তালিকাটি প্রকাশ করেছে জাতিসংঘের সহযোগী সংস্থা আঙ্কটাড। 102টি পণ্যবাহী মাদার ভ্যাসেল এবং 170টি মাছ ধরার ফিশিং ভ্যাসেল জাহাজ নিয়ে সবশেষ তালিকায় বাংলাদেশের অবস্থান 35তম। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। স্বাধীনতার পর মাত্র 2টি জাহাজ নিয়ে সমুদ্র বাণিজ্য শুরু করেছিল সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন। আর বেসরকারি পর্যায়ে বাংলাদেশ জাহাজের মালিক হয়েছিল বিগত 2013 সালে। এর মধ্যে মাত্র 12 বছরে বাংলাদেশি মালিকানাধীন পণ্যবাহী মাদার ভেসেল রয়েছে 102টি। এই অবস্থায় জাতিসংঘের সহযোগী সংস্থা ইউনাইটেড নেশন লিডিং ইনস্টিটিউশন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট আঙ্কটাড রিপোর্টে স্থান করে নিয়েছে বাংলাদেশ। এই প্রথম আমরা বাংলাদেশ টপ 35 শিপ ওনিং নেশনের ভিতরে আমরা প্রবেশ করেছি। আর এর ফলে আমরা আন্তর্জাতিকভাবে শিপ ওনিং কান্ট্রি হিসেবে পরিচিতি লাভ করব। আঙ্কটাডের তালিকা অনুযায়ী বিশ্ব সমুদ্র বাণিজ্যে 0.2% হিস্সা রয়েছে বাংলাদেশের মালিকানাধীন জাহাজগুলোর। এসব জাহাজ দিয়ে প্রতি বছর 52,57,000 মেট্রিক টন পণ্য বহন করা হয়। মূলত চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করেই গড়ে উঠছে দেশীয় মালিকানাধীন জাহাজের হাজার কোটি টাকার এই বাণিজ্য। আর তাই জাহাজ শিল্পের বিকাশে বন্দরকে আরও বেশি সক্রিয় করার কথা জানালেন বন্দর চেয়ারম্যান। ট্রেড রুট ডাইভার্সিটি হবে এবং এর সাথে আপনার কার্গোর ফ্লোটাও বেড়ে যাবে এবং গ্লোবালি আমাদের যে কানেক্টিভিটি সেখানে কিন্তু আমরা খুব স্পিডি আমরা করতে পারবো, ডেলিভারি দিতে পারবো। আঙ্কটাডের তালিকায় স্থান পাওয়ার মাধ্যমে আন্তর্জাতিক সমুদ্র পরিবহন বাণিজ্যে এখন বাংলাদেশি মালিকদের যেমন কদর বাড়বে, তেমনি বিদেশি ব্যবসায়ীরাও বাংলাদেশি জাহাজ ভাড়া নিতে আর
দ্বিধা করবে না। অবশ্য পণ্য নিয়ে আসা বাংলাদেশি পতাকাবাহী জাহাজকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং সুবিধা দিতে আগে চট্টগ্রাম বন্দরে ফ্ল্যাগ ভেসেল নীতিমালা কার্যকর রেখেছে। বর্তমানে আমাদের ফ্ল্যাগশিপ বাংলাদেশের জাহাজ যারা ক্যারিয়ার আছে সেই সমস্ত জাহাজ প্রাধিকার ভিত্তিতে বন্দরে বার্থিং পায়। যদি আরও জাহাজ যুক্ত হয় সেই ক্ষেত্রে তারা আরও এই সুযোগ সুবিধা পাবে। তবে বাংলাদেশি মালিকানাধীন হলো বর্তমানে 6টি জাহাজ বাংলাদেশি পতাকার পরিবর্তে বিদেশি পতাকা নিয়ে পণ্য পরিবহন করছে বলে উল্লেখ করা হয়েছে আংটারের রিপোর্টে। বিশ্ব অর্থনীতিতে সমানতালে এগিয়ে চলার পাশাপাশি আমদানি রপ্তানি বাণিজ্যে এই অঞ্চলে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে বাংলাদেশ। তার উৎকৃষ্ট উদাহরণ আংটারের রিপোর্টে জাহাজ মালিক দেশগুলোর মধ্যে এখন 35তম। সামান্য কিছু জটিলতা রয়েছে, সেগুলো কাটিয়ে উঠতে পারলে বাংলাদেশের স্থান হয়ে যাবে 20তম, এমনটি বলছেন জাহাজ ব্যবহারকারীরা। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। চালের দাম নিয়ে চালবাজি ঠেকাতে এবার মাঠে সেনাবাহিনী। তাদের সহায়তায় নওগাঁর বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অবৈধভাবে বিপুল পরিমাণ ধান মজুত করায় ব্যবসায়ীদের জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এমআর রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। সপ্তাহ ব্যবধানে নওগাঁর পাইকারি মোকামে বস্তা প্রতি চালের দাম বেড়েছে 400 থেকে 550 টাকা। চালের দামে নাবিশ্বাস ভোক্তাদের। এ অবস্থায় সিন্ডিকেটের লাগাম টানতে এবং দাম সহনীয় রাখতে বাজার তদারকিতে নেমেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খাদ্য বিভাগ ও সেনাবাহিনী। বুধবার দুপুরে শহরের বেশ কয়েকটি মিলে অভিযান চালানো হয়। এ সময় মশরপুর এলাকায় টিকে গ্রুপ রাইস মিলে ধান ও চাল মজুদের অভিযোগে 80,000 টাকা জরিমানা করা হয়। ধান মজুত করে অতিরিক্ত মুনাফা হাতিয়ে নেওয়ার কথা অকপটে স্বীকার করেন ব্যবসায়ীরা। আমি একটু ধান পরিমাণে নাকি আমাদের সিস্টেমে বেশি লোক করছে, মাংলা চাল দিয়ে দেবো আমরা লাখ লাখ টাকা লস করে আমরা যে ব্যাংকের টাকা নিয়ে আসে যে আমরা ব্যবসা করতেছি, আমাদের আছে কিছু। চালের বাজার নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা। যাদের কাছে অতিরিক্ত মজুদ আছে সেগুলো ফাইন্ড আউট করে তাদের ভিতরে ব্যবস্থা নেওয়া এবং সেই মজুদগুলো দ্রুত মার্কেটে ছেড়ে দেওয়া, সেই ব্যবস্থাগুলো আমরা নিচ্ছি। খাদ্য আইন যেটা আছে সেটাও যদি লঙ্ঘিত হয় আমরা তাহলে ভোক্তা অধিকার আইনের আওতায় তাদেরকে সাজার আওতায় অর্থাৎ জরিমানার আওতায় নিয়ে আসবো, বা বেশি অনিয়ম যদি দেখি সেক্ষেত্রে আমরা সিলগালা বা জব্দের দিকে চলে যাব। এছাড়া মহাদেবপুরের চকগড়িহাট এলাকায় গ্রামের ভিতর আরও 2টি মিলের গুদামে বিপুল পরিমাণ ধান মজুত করায় 2 লাখ টাকা জরিমানা করা হয়। এমআর রকি, সময় সংবাদ। দখল আর দূষণে বেহাল দশা রাজশাহী বিভাগের অন্তত 40টি নদীর। দখলদাররা অকপটে স্বীকার করেছেন নদী পাড়ে অবৈধ স্থাপনা গড়ে তোলার কথা। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে দখলদারদের উচ্ছেদে অচিরেই শুরু হবে অভিযান। আর পর্যায়ক্রমে কয়েকটি নদী পুনরুজ্জীবিত করতে মন্ত্রণালয় প্রস্তাবনা পাঠানো হয়েছে। সাইফুর রহমান, রকি রিপোর্ট। রাজশাহী বিভাগের প্রায় 40টি নদী দখল দূষণে মৃতপ্রায়। কোনো কোনো নদীর 2 পার দখলের কারণে পরিণত হয়েছে সরু খালে। বারনয় ও বড়াল নদীর নাম যেন ভুলতে বসেছে রাজশাহীবাসী। নগরীর কোল ঘেঁষে বয়ে যাওয়া পদ্মা নদীর পার দখল করে শত শত স্থায়ী ও অস্থায়ী দোকানপাট গড়ে উঠেছে। এছাড়া শহরের ময়লা ও দূষিত পানি খালের মাধ্যমে ছড়িয়ে পড়েছে গ্রামাঞ্চলে। নওগাঁ, বগুড়া, নাটোর ও সিরাজগঞ্জে ছোট বড় মিলিয়ে রয়েছে 34টি নদী। এসবের মধ্যে অর্ধেক নদীর গতিপ্রবাহ ঠিক থাকলেও বাকিগুলো অস্তিত্ব সংকটে। বেশিরভাগই দখল দূষণ ও নিয়মিত ড্রেজিং না করার কারণে হারিয়েছে নাব্য। কলকারখানার বর্জ্যে দূষিত হচ্ছে ভদ্রাবতী, ভাদাই, নন্দকুজা ও নারদ নদীর পানি। দূষিত পানি সব নামছে, কোম্পানির এই সেই আবর্জনা পানি। কলকারখানা করার কারণে ওই পানির লাইনগুলো এই নদীর সাথে দেওয়ার কারণে পানিগুলো দূষিত হয়ে গেছে। নদী তো নাই, জায়গা জায়গা নদী নাই, দখল যার যে সীমানা চাই দখল করে নিয়েছে। অবশ্য নদী পারে অবৈধভাবে স্থাপনা গড়ে তোলার কথা স্বীকার করেছেন দখলদাররা। কর্ম করে খাই, তা আমরা বেকার ছেলে কোথায় যাব? কোনো পথ নাই, ওর জন্য করে খাচ্ছি। এজন্য সরকারের অবহেলা ও অপরিকল্পিত প্রকল্প গ্রহণকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। এক বর্ষা আসলে পরেই যেটুকু খনন করেছে ওই মাটি এসে আবারও তার তলদেশে ভরাট হয়ে গেছে। তো এটা তো কোনো সরকারি জনগণের পয়সা, সেটা বিনষ্ট হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে শীঘ্রই অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি মৃতপ্রায় বিভিন্ন নদী ড্রেজিং এর মাধ্যমে পুনরুজ্জীবিত করতে কাজ শুরু হবে। যে নদীগুলো আপনার পুনরুজ্জীবিত করা প্রয়োজন, দখল দূষণ মুক্ত করা প্রয়োজন, সেগুলো আমরা পর্যায়ক্রমে করবো ইনশাআল্লাহ। আমরা নদীগুলো খনন করব। নদীগুলো খনন করতে পারলে আমাদের বর্ষাকালে শুধু পানি না, আমাদের শুষ্ক মৌসুমে পর্যাপ্ত পরিমাণ পানি থাকবে। নদী দখল এবং দূষণ মুক্তকরণের লক্ষ্যে আমরা একটি প্রকল্প সাবমিট করেছি, যেটি বর্তমানে
পানি সম্পদ মন্ত্রণালয় রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে রাজশাহী বিভাগের 4 জেলায় 6টি নদীর অস্তিত্ব ফিরিয়ে আনতে প্রায় 1200 কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। তুলে ফেলা হচ্ছে যমুনা সেতুর উপর পরিত্যক্ত রেল লাইন। সেতুর পূর্ব পাড় থেকে এই রেল লাইন তোলার কাজ শুরু করেছে রেলওয়ে বিভাগ। তুলে ফেলার পর সেই জায়গাটুকু সড়ক লেনে যোগ করে প্রস্তুতের দাবি যাত্রী ও চালকদের। পরীক্ষা নিরীক্ষার পর সেতুর 2 লেন প্রশস্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। 1998 সালের 23 জুন চালু হয় যমুনা সেতু। এর মধ্য দিয়ে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ স্থাপন হয়। প্রথমে সেতুতে রেলপথ না থাকলেও পরে 2004 সালে সেতুর উত্তর পাশে রেল লাইন তৈরি করে ট্রেন চলাচল শুরু হয়। শুরুতে ট্রেনের গতি বেশি থাকলেও 2006 সালে সেতুতে কিছু সমস্যা দেখা দিলে গতি কমে ঘন্টায় 20 কিলোমিটার করা হয়। এমন পরিস্থিতিতে যমুনা নদীর ওপর আলাদা রেল সেতু নির্মাণের উদ্যোগ নেয় রেল বিভাগ। চলতি বছরের 18 মার্চ নতুন রেল সেতু উদ্বোধনের পর থেকে ওই সেতু দিয়েই ট্রেন চলাচল করছে। ফলে যমুনা সেতুর ওপরের রেল লাইনটি পরিত্যক্ত হয়ে পড়ে। সম্প্রতি যমুনা সেতুর ওপর পরিত্যক্ত রেল লাইন তুলে ফেলার কার্যক্রম শুরু করেছে রেল কর্তৃপক্ষ। রেল লাইন অপসারণ হলে বাড়বে 3.5 মিটার জায়গা। সেতু ভবনের সাথে অ্যাটাচ করে স্পেসটা বাড়বে। সেক্ষেত্রে যেমন দুর্ঘটনা কমবে, জনভোগান্তি কমবে। আমরা চাই যে এই কাজটি অতি দ্রুত সময়ের মধ্যে যেন বাস্তবায়ন করে। ভালোই সুবিধা হবে। তো গাড়ি ওভারটেকের সময় আপনি সম্ভব কিছু না হলে আপনি 8 আঙ্গুল 10 আঙ্গুল করে ফাঁক থাকবে, 1 হাত করে ফাঁক থাকবে। সেতুর উপরে যদি কোনো গাড়ি দুর্ঘটনা কবলিত হয় তাহলে রেকর্ড দিয়ে সেই গাড়িগুলো একটু দ্রুত সময়ে আমরা আমাদের হেফাজতে নিয়ে আমরা রাস্তা ক্লিয়ার করতে পারবো। পরীক্ষা নিরীক্ষার পর ফাঁকা হওয়া অংশটুকু সড়ক লেনে যোগের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে যমুনা সেতু কর্তৃপক্ষ। রেলওয়ে তাদের রেল ট্র্যাক তুলে নিচ্ছে, পাশাপাশি আমাদেরও সেতুর যে সড়ক লেন 2 দিকে প্রশস্ত করার একটা পরিকল্পনা রয়েছে। নতুন অংশ যোগ করা হলে সেতুর সড়ক অংশের প্রতিটি লেনের প্রস্থ হবে 8 মিটার করে। যমুনা সেতুর পাশে নবনির্মিত রেল সেতু দিয়ে ট্রেন চলাচলের পর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল এই রেল ট্র্যাকটি। সেটি এখন উঠে নিচ্ছে রেল কর্তৃপক্ষ। যমুনা সেতু কর্তৃপক্ষ বলছে রেল ট্র্যাকের এই 3.5 মিটার অংশটি মূল সেতুর সাথে সংযুক্ত করা গেলে বর্ধিত হবে 2 পাশের 2টি লেনই। যমুনা সেতু থেকে রিঙ্কু কুণ্ডু, সময়। লালমনিরহাটে দেশ গড়তে জুলাই পদযাত্রা করছে এনসিপি। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। সরাসরি যাচ্ছি তার কাছে। নতুন সংবিধানের দাবিতে এনসিপির এই জুলাই মাসব্যাপী যে কর্মসূচি, সেই কর্মসূচির আজকে দ্বিতীয় দিন এবং দ্বিতীয় দিনের শুরুতে কিন্তু কুড়িগ্রামের রাজারহাটে জনসংযোগ পথসভা এবং পদযাত্রা করেছে এনসিপির শীর্ষস্থানীয় নেতারা এবং বর্তমানে কিন্তু কুড়িগ্রামের পরে লালমনিরহাট সদরে তারা একটি পদযাত্রা করছে এবং বিশাল বহর নিয়ে কিন্তু এনসিপির যারা নেতৃত্ব রয়েছেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ এনসিপির শীর্ষস্থানীয় যারা নেতা তারা কিন্তু এখন কুড়িগ্রামে পদযাত্রা করছেন। এই পদযাত্রাটি কুড়িগ্রামের মিশন মোড়ে যে একটি পথসভায় মিলিত হবে এবং সেখানে বক্তব্য রাখবেন দলের শীর্ষ নেতারা। এবং আমরা যেটি দেখছি যে গতকালকে কিন্তু এই জুলাইয়ের যে মাসব্যাপী যে কর্মসূচি সেটির কিন্তু শুরু হয়েছে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে এবং তারপরে কিন্তু গতকাল গাইবান্ধা এবং রংপুরে পথসভা করেছেন, পদযাত্রা করেছেন, সমাবেশ করেছেন এনসিপির নেতারা এবং সেই ধারাবাহিকতায় আজকে কিন্তু এই পথসভা করছেন। সকাল 11টায় পথসভা শুরু হয় কুড়িগ্রামের রাজারহাট থেকে। সেখানে কিন্তু যারা নেতা রয়েছেন তারা কিন্তু বলছেন যে আন্দোলনের যে গণঅভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনাকে ধারণ করতেই এই মাসব্যাপী আসলে জাতীয় নাগরিক পার্টির যে কর্মসূচি, সেই কর্মসূচি চলমান থাকবে এবং নেতারা বলছেন যে নতুন বাংলাদেশে আর কোনো নতুন চাঁদাবাজ হতে দেওয়া হবে না এবং তারা বলছেন যে চাঁদাবাজ সহ দুর্নীতি বন্ধ করতে আসলে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি এবং সেই লক্ষ্যে কিন্তু সারা দেশ থেকে যারা জুলাইয়ের চেতনায় আসলে বিশ্বাসী, যারা জুলাইয়ের চেতনায় নিজেদেরকে ধাবিত করে, তাদেরকে নিয়ে আসলে 3রা আগস্ট আসলে জাতীয় নাগরিক পার্টি তাদের ইশতেহার ঘোষণা করবে এবং সেই ইশতেহারে কিন্তু সকল ছাত্র জনতাকে কিন্তু তারা সাথে চেয়েছেন। তারা কিন্তু বলেছেন যে এই
জুলাইয়ের পরেই আসলে আগস্টে জাতীয় নাগরিক পার্টি ইশতেহার ঘোষণা করবে। এবং আমরা যেটি দেখছি যে সীমান্ত হত্যা নিয়ে কথা বলেছেন নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে এবং তিস্তা মহাপরিকল্পনা নিয়ে টাল বাহানার কোনো সুযোগ নাই বলেও কিন্তু তিনি বলতে, সব মিলিয়ে এই পদযাত্রা যে লালমনিরহাটের মিশন মোড়ে একটি পথসভায় মিলিত হবে এবং সেখানে কিন্তু বক্তব্য রাখবেন এনসিপির নেতারা। তো সব মিলে এই ছিল লালমনিরহাট থেকে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম লালমনিরহাটে। বরগুনায় ডেঙ্গুতে আরও 93 জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 3118 জনে। নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলাতেই 71 জন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন 236 জন। এদিকে এখন পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মারা গেছেন 27 জন। এর মধ্যে 24 জনের বাড়ি সদর উপজেলায়। কিশোরগঞ্জের ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজের একদিন পর আরও 2 শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে 3 জনের লাশ উদ্ধার করা হলো। সকালে ঘটনাস্থল থেকে প্রায় 2 কিলোমিটার দূরে ময়মনসিংহের পাগলা থানার বাঁশিয়া এলাকায় ব্রহ্মপুত্র নদে ভাসমান অবস্থায় আবির ও জুনায়েদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গতকাল সকাল 9:30টার দিকে পাগলা থানার দত্তের বাজার এলাকায় মাদ্রাসায় যাওয়ার পথে 9 শিক্ষার্থী নিয়ে একটি নৌকা ডুবে যায়। তাৎক্ষণিকভাবে 6 জন জীবিত উদ্ধার হলেও পানিতে ডুবে মারা যায় 9ম শ্রেণীর এক শিক্ষার্থী। নিখোঁজ ছিল আবির ও জুনায়েদ। চাঁদপুরে বসতঘরে বৈদ্যুতিক পাখা মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। স্বজনরা জানান, সদর উপজেলার কোর্দি 5 গাঁও গ্রামের 65 বছরের বৃদ্ধ আব্দুর রব দুপুরে বসতঘরের বৈদ্যুতিক পাখা নিজের হাতে মেরামত করতে যান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে পাশে থাকা কলেজ পড়ুয়া ছেলে বাবাকে বাঁচাতে এগিয়ে যায়। এতে বাবা ও ছেলে দুজনে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিলে তাদেরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গাজীপুরে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে এক নারী দগ্ধ হয়েছেন। তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। সকালে নগরীর বোর্ড বাজার এলাকায় ভবনটির 7 তলায় মুক্তা আক্তার নামে এক গৃহবধূ রান্না করছিলেন। হঠাৎ গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। কেঁপে ওঠে পুরো ভবন। দরজা জানালা ভেঙে পড়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় ভবনটির 6 এবং 7 তলা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় দগ্ধ অবস্থায় মুক্তাকে উদ্ধার করে প্রথমে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেলে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। মুক্তার শরীরের প্রায় 40% পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। গাইবান্ধা সুন্দরগঞ্জের আলোচিত অটোরিকশা চালক শহীদুল ইসলামের হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল ইসলাম জানান, পূর্বের কথা কাটাকাটির জেরে গত 28 জুন রাতে বন্ধু মোশাররফ হোসেন মুশফিক ও শান্ত মিয়া শহীদুলকে চাকুলিয়া বিলে নিয়ে অতিরিক্ত গাঁজা সেবন করায়। পরে গলায় রশি পেঁচিয়ে তাকে হত্যা করে ফেলে রেখে যায়। পরে বিক্রির জন্য খুলে নিয়ে যায় নিহতের অটোরিকশার ব্যাটারি। ফেসবুকে জুলাই আন্দোলন নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে বগুড়া জেলা ছাত্রলীগের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে ডিবি পুলিশের একটি টিম শহরের সূত্রাপুর এলাকায় অভিযান চালিয়ে জেলা ছাত্রলীগের সদস্য আশরাফুল ইসলামকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে জুলাই আন্দোলন নিয়ে আপত্তিকর মন্তব্য সহ একাধিক অভিযোগ রয়েছে। পরে গ্রেফতারকৃত আশরাফুলকে আদালতে তোলা হয়। গাইবান্ধায় 4টি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি ধানবীজ ও সার উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ উপজেলা সদরের বাজারে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় 4টি দোকান থেকে 6,977 কেজি ধানবীজ ও 559 বস্তা সার উদ্ধার করা হয়। পরে 3টি দোকান মালিককে 10,000 টাকা করে 30,000 টাকা ও অপরজনকে 20,000 টাকা জরিমানা করা হয়। বাংলার সময় নওগাঁর আড়তে বেড়েছে আমের সরবরাহ, বিপরীতে পড়ে গেছে দাম। এ অবস্থায় আমের ভালো দাম পেতে নওগাঁয় আম কেন্দ্রিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার দাবি বাগান মালিকদের। সঠিক বাজার মূল্য নিশ্চিতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এমআর রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। বাগান থেকে ক্যারেটে ভরে হাটে আম আনছেন চাষিরা। বেশ কিছুদিন ধরে নওগাঁর সাপাহারের হাটে বেড়েছে আমের সরবরাহ। আম কিনতে ভিড় বেড়েছে দূরের ব্যাপারীদের।
হাটে ভালো মানের প্রতিমন ল্যাংড়া ১৬০০ টাকা, হিমসাগর ১৫০০ টাকা, ২৮০০ থেকে ৩০০০ টাকায় ১ মন আম্রপলি আর ১৩০০ থেকে ১৪০০ টাকা মন দরে বিক্রি হচ্ছে হাড়িভাঙ্গা। বাগান মালিকরা বলছেন এবার তাদের খরচ বাড়লেও কমেছে দাম। সাপাহারে প্রচুর আমের আমদানি। গত ৫ বছর আম চাষ করে আছি, কিন্তু এই বছরের মতো আম চাষ করে বিপদে পড়ছে আমার কৃষকেরা। আমের বাজার যেগুলো ৪,০০০ ছিল ওই আম ২৮০০-২৫০০ করে দিতে হচ্ছে, আমাদের অনেক লোকসান। যে আমটা দাম ছিল মনে করেন ৩৫০০ টাকা, সে আমটা মনে করেন এখন ২০০০ টাকা ২১০০ টাকা। আমের টেকসই বাজার নিশ্চিত করতে এই অঞ্চলে আমকেন্দ্রিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার দাবি ব্যবসায়ী নেতাদের। এখানে ইপিজেটের একটা যে বিষয়গুলো আছে সেখানে যদি আমাদের এখানে ওই জুসের উৎপাদনের বিষয়টাকে যদি একটু ট্রেনিং এর মাধ্যমে দেওয়া হতো তাহলে আমাদের এখানে এই আপৎকালীন সময়গুলো আর আসতো না, আমের সুষ্ঠু ব্যবহার হতো। বাজার মূল্য নিশ্চিতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। আমাদের অঞ্চলে যে সমস্ত চাষি আছে, আম চাষি এবং উদ্যোক্তা, তাদেরকে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করব। আমরা আশা করি এটা যদি আমরা সফলভাবে শেষ করতে পারি তাহলে নিশ্চিতভাবে আমাদের এই অঞ্চলের যে ফলের যে একটা ব্র্যান্ডিংয়ের কথা আমরা চিন্তা করছি সেটি আমাদের বাংলাদেশে ছড়িয়ে যাবে, আস্তে আস্তে এটা বিদেশেও ছড়িয়ে যাবে। বাগান মালিকদের দাবি চলতি বছর ৫০০ মেট্রিক টন আম রপ্তানির ক্রয়াদেশ পেয়েছেন তারা। আম্রপলি, নাগফজলি, বাড়িফোর, ব্যানানা, ক্যাটিমন এমন অন্তত ২৩ পদে আমে ভরপুর সাপাহারের এই হাট। স্থানীয় কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে ৩,৯০,০০০ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যার বাজার মূল্য প্রায় ৪,০০০ কোটি টাকা। নওগাঁ সাপাহার আমের হাট থেকে MR রকি, সময় সংবাদ। বাংলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গণঅভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিহতের হুঁশিয়ারি এনসিপির। কুড়িগ্রামে জুলাই পদযাত্রা, নেতাকর্মীদের সঙ্গে অন্যায় হলে প্রতিরোধের ডাক। আপনাদের সাথে শীঘ্রই দেশের মাটিতে ইনশাল্লাহ দেখা হবে। শিগগিরই দেশে ফেরার ইঙ্গিত তারেক রহমানের। বললেন সবার স্বার্থে আরও ছাড় দিতে রাজি বিএনপি। পটুয়াখালীতে ২৩ বছর পর জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। এবং ৬ মাসের জন্য নিউ মরিন কন্টেইনার টার্মিনালের দায়িত্ব পাচ্ছে নৌবাহিনী। স্থায়ী অপারেটর নিয়োগের সিদ্ধান্তের ভার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে দিল সরকার। এই ছিল বাংলার সময়। সঙ্গেই থাকুন সময়ের।